আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এই প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা ন্যারেশন সম্পর্কে জানতে চেয়েছিলে এবং সে সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়েছি এবং মোটামুটি সব গুলো সেন্টেন্সেরই নিয়ম তোমাদেরকে জানানো হয়েছে, তোমরা শিখেছো। আজকে তোমাদের প্যাসেজ ন্যারেশন তৈরির জন্য যে নিয়মগুলো জানা দরকার সেগুলো আজকে তোমাদেরকে শেখানো হবে। তো তোমরা মিনু আছে নাকি? মিনু, পাশা, হ্যালো। জি স্যার। এগুলো তোমরা এখন লক্ষ্য করবে, প্যাসেজ ন্যারেশন আমরা কিভাবে করব, হাউ উই ক্যান মেক প্যাসেজ ন্যারেশন। তার আগে তোমাদের ইউ মাস্ট নো সাম রুলস। সেই রুলস গুলো আই এম রাইটিং অন দ্য বোর্ড। এখানে লক্ষ্য করো। I have written a small pages. He told me I have done the work and I will do the work. If same sentence is seen one after another, অর্থাৎ একই সেন্টেন্স যদি একের পর এক থাকে, পরপর যদি থাকে, তাহলে আমরা সেখানে কি করব? If the sentence is affirmative, you know that I have done the work. This sentence is affirmative, and the next sentence is also affirmative. Thus, affirmative sentence is one after another indirect sentence. To make it indirect, we'll take at first look at as these two sentences are affirmative. For this reason, repeating verb will be seen in the indirect sentence. He told me that. যেহেতু এখানে পরপর একই সেন্টেন্স, তোমরা জানো পরপর একই সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে প্রথমত টোল্ড ব্যবহার করব। নেক্সট টাইমে যদি এই সেন্টেন্সটা আবার বর্ণনা করি তাহলে আমরা অলসো, টোল বা টেল অথবা অ্যাড এই কথাগুলো ব্যবহার করি, এটা তোমরা জানো। তাহলে এখানে দেখো, হি টোল্ড মি দ্যাট he told me that he had done the work. It is a narration of one sentence. There is another sentence in the same pages. তাহলে আমরা এখানে এখন কি করব? প্রথমটা একটা আমরা টোল দিয়ে শুরু করলাম, এখন সেকেন্ডটা কি করব দেখো, he told me that I had done the work. তাহলে he also said, আমরা এটা ব্যবহার করতে পারি, or added, এটা ব্যবহার করতে পারি। তাহলে he also said and added that he told
do the work. মিনে তোমরা বুঝতে পেরেছো? পারশা? জি স্যার। হ্যাঁ, তাহলে পরপর যদি একই সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমে টেল বা টোল, পরবর্তীতে অলসো টেল অথবা অলসো সেড অথবা অ্যাড যোগ করব টেন্স অনুযায়ী। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কি করব দেখো। এখানে একই প্যাসেজে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা জানো যে একই প্যাসেজে দুটো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে প্রথমে আমরা এখানে সেইটির পরিবর্তে আস্ক কথা ব্যবহার করব, আর এটার জন্য আবার অলসো আস্ক কথাটি ব্যবহার করব। যেমন এখানে সালমা asked me, ইউটা যেহেতু সেকেন্ড, if I had broken the chair. তারপর দেখো she also asked if, এখানে I ব্যবহার করছি যদি ইউটা I could go out, এখানে নাও থাকলে ডাইরেক্ট সেন্টেন্সে নাও থাকলে ইনডাইরেক্ট করার সময় দেন হয়, দেন ব্যবহার করলাম ওই জন্য এইভাবে আমরা করব। তাহলে আমি আবার বলতেছি, যদি পরপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে সে অথবা টেল, পরবর্তীতে অলসো সে, অলসো টেল অথবা অ্যাড কথাটা যোগ করব বা অ্যাডেড টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রথমে আস্ক, পরে অলসো আস্ক অথবা সেকেন্ড টাইমে যদি থার্ড টাইমে যদি থাকে আস্ক এগেইন, এটাও আমরা ব্যবহার করতে পারি। এখন দেখো যদি স্যার অথবা ম্যাডাম এই ধরনের কোনো সম্মানিত কোনো ব্যক্তিকে যদি উল্লেখ করা হয় তখন আমরা কি করব লক্ষ্য করে একটু। I told my teacher, I told my teacher, can you give me your pen? তাহলে এখানে টিচারের কথা বলা হচ্ছে। তাহলে এই ধরনের টিচার বা সম্মানিত কোনো ব্যক্তিকে যদি বলা হয় তাহলে আমরা এটা কিভাবে সেন্টেন্সটা ইন্টারপ্রেট করব দেখো, লক্ষ্য করো। যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ আকারে সাজাতে হবে। তাহলে I asked my teacher respectfully
I asked my teacher respectfully if, যেহেতু এখানে টিচারকে বলে if he could give me his pen, এইভাবে আমরা করব। তাহলে এখানে স্যারের কারণে স্যার বা ম্যাডাম যেটাই হোক না কেন, এখানে যদি কোনো সম্মানিত কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা এখানে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ব্যবহার করে দিতে পারে বা জেন্টলি ব্যবহার করে দিতে পারে, নম্রভাবে ভদ্রভাবে বললো, এটা আমরা ব্যবহার করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। এভাবে আমরা করব। তারপরে দেখো এরপরে আমরা এখানে একটা প্যাসেজ একটা করে কিভাবে পড়া হয় দেখো, লক্ষ্য করো। The boy told his mother এখানে the boy told his mother I will not go to school today. এখানে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করবে। The boy told his mother I will not go to school today. বালকটি তার মাকে বলল যে আমি আজকে স্কুলে যাব না। Why will you not go to school? কেন তুমি স্কুলে যাবে না? এখানে এই সেন্টেন্সের শেষে কিন্তু কোনো রিপোর্টিং ভার্ব কিন্তু উল্লেখ করা হয়নি, তবুও তোমাদেরকে ধারণা করতে হবে যে এখানে তার মা বলতেছে why will you not go to school. This sentence is told by his mother, although there is not mention of his mother, যে his mother told, তার মা বলল যে তুমি কেন স্কুলে যাওনি বা যাবে না, কিন্তু এই কথা উল্লেখ নাই। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করবো এটা ধরে নিব। যেমন এখানে ধরো the boy, যেহেতু এই সেন্টেন্স অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের কোনো সেন্স হয় না। Get, he could not go to school that day. If you see today in direct sentence, you will write that day in the indirect sentence. I have made mention of this sentence. So why will you not go to school? I have not written mention of this sentence. এখন দেখো কেন তুমি যাবে না এই কথাটা কে বললো, তার মা কিন্তু বললো। তাহলে এখানে আমরা রিপিটিং ভার্ব একটা এখানে ধরে দেব যে his mother, যেটা এটা ইন্টারোগেটিভ ওই জন্য asked, his mother asked him. এখানে him যদি আমি উল্লেখ নাও করি it will be no problem. His mother asked him why. যেহেতু এখানে তাকে বলা হচ্ছে, ছেলেটাকে বলা হচ্ছে why he
could not go to school. এইভাবে আমরা করব। স্যার হ্যাঁ বলো। প্রশ্নে টুডের ওখানে ইনভার্টেড কমা হবে না? হ্যাঁ ইনডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে না, এখানে হবে। হ্যাঁ এখানে একটা ইনভার্টেড কমা, এটা দিলেই হবে, সমস্যা নেই। এখন তুমি যদি এখানে দিতে চাও সমস্যা নেই, এখানে দেওয়া যাবে। বুঝছো আমার কথা? হ্যাঁ বুঝছি। হ্যাঁ এটা বুঝতে পেরেছো তো নাকি? তাহলে একটা প্যাসেজের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু সেন্টেন্স থাকে। যদি অ্যাসার্টিভ থাকে অ্যাসার্টিভ আকারে আমরা করব, যদি ইন্টারোগেটিভ থাকে ইন্টারোগেটিভ আকারে করব। আবার এরপরে যদি আরেকটা ইন্টারোগেটিভ হয়, যদি থাকে যে এখানে দেখো why you not go to school, তুমি কেন স্কুলে যাবে না, if the school is closed, স্কুল কি বন্ধ নাকি, তাহলে এই ধরনের যদি আবার যদি থাকে তাহলে এখানে আবার হবে his mother also asked, his mother also asked if the school was closed. বুঝেছো আমার কথা? হ্যাঁ তাহলে এইভাবে পরপর যখনই আসবে কোনো সেন্টেন্স আমরা এইভাবে করব। আরো দেখো ইয়েস এবং নো থাকলে কি হবে এটা একটু লক্ষ্য করো। তাহলে if you see yes or not in indirect narration, we'll write replied in the affirmative instead of yes, and we'll write replied in the negative instead of no. তাহলে নোট পরিবর্তে আমরা replied in the negative এবং yes এর পরিবর্তে replied in the affirmative করব। লোক Karim told him, স্যার have you finished homework? Have you finished your homework? Karim told him. He said no. He said no. তাহলে if you say no, how can we complete the narration? Look. Karim asked him if he had homework. তাহলে Karim asked him if he had finished his homework. তখন এখানে he replied no আছে, তাহলে এখানে সে উত্তর দিল কি he replied in the negative. নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যখন এখানে যদি হি সাইড যদি না থাকতো, যদি এটাও থাকতো যে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক, নো, তাহলে তোমাদেরকে এটা ধরে নিতে হবে নিশ্চয়ই হি এখানে বলতেছে নো, তবুও আমরা হি রিপ্লাই ইন দ্য নেগেটিভ ব্যবহার করব। আবার যদি নো হি সেইড, তবুও আমরা এই কাঠামোই তৈরি করব। নো হি সেইড, সে বললো না, তাহলে হি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবো, যদি হি সেইড সে বললো নো, no I have not, একেবারে তুমি এখানে দেখো he said no I have not, না আমি করিনি, তখন আমরা কি করবো দেখো, তাহলে he replied in the negative and said that,
and said that he hadn't, অথবা he had not. তাহলে this portion of the sentence I will write noticed extra word after no and yes. যদি no এবং yes এর পর একটা অতিরিক্ত একটা সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা নেগেটিভ এর পর আমরা এই অংশটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখো he said no, সে বলল না I haven't, আমি করিনি। তাহলে he replied in the negative that he said he had not. Similarly, যদি এখানে yes যদি থাকে তখন আমরা কি করব? he replied in the affirmative. এখানে ডিফারেন্স এইটা দেখো he said no, এখানে আমরা এখানে রিপ্লাইটা নেগেটিভ ব্যবহার করব, কিন্তু যখন এখানে yes থাকবে তখন he replied in the affirmative ব্যবহার করব। তাহলে he said yes I had, তাহলে আমরা he replied in the affirmative and just said he had. নিশ্চয় বুঝতে পেরেছো? মিনু মিন? জি জি হ্যাঁ, তাহলে তোমাদের প্যাসিভ ন্যারেশনে এইগুলো তোমরা বাড়িতে এক্সারসাইজ যেগুলো আছে, এক্সারসাইজ আছে না? আছে। গ্রামারের পরবর্তী অংশে দেখবে প্যাসিভ ন্যারেশনে এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলো যখন করবে তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তার আগে তোমরা সেন্টেন্স আকারে যেগুলো ন্যারেশন করা আছে এগুলোকে ভালো করে জানতে হবে। তারপরে প্যাসেজে ন্যারেশন করে যে নিয়মগুলো আছে, রুলগুলো আছে, এগুলো মনে রেখে করতে হবে। তো প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত তোমরা কিন্তু এগুলো বুঝবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। তা গ্রামারের শেষে যে চ্যাপ্টার গুলো আছে, চ্যাপ্টারে যে মানে এক্সারসাইজ গুলো আছে, এটা 4-5টা তোমরা 5টা থাকলো তোমাদের জন্য, 5টা অ্যাডভান্স গাইড যদি নিয়ে থাকো দেখবা এক্সারসাইজ আছে। এই 5টা এক্সারসাইজ তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো, 5টা এক্সারসাইজ তোমরা করবে। বুঝো নাই? জি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো আইটেম নিয়ে একটা আলোচনা করব। তোমরা বলো কোনটা আলোচনা করা যায়? আমরা কি ট্রান্সফরমেশন তো তোমাদেরকে শেখানো হয় না? হইছে। ট্রান্সফরমেশন তাহলে কি নিয়ে আলোচনা করা যায় বলো তো একজন, কোনটা ভালো হয় তোমাদের? তোমাদের সমস্যা বেশি? ট্যাগ কোশ্চেন। হ্যাঁ আমার ট্যাগ কোশ্চেন। সেন্টেন্স। হ্যাঁ আমারও ট্যাগ কোশ্চেন। এ বাবা ট্যাগ কোশ্চেন তো হয়েছে, এটা তোমরা হলো ক্লাস 9 এ ইউটিউব থেকে ভিডিওটা সংগ্রহ করে তোমরা দেখবে, ওখানে ট্যাগ কোশ্চেন ক্লাস 9 এ আলোচনা করা হয়েছে পুরোটা একদম। জি স্যার। ওখান থেকে যদি ডাউনলোড করে নিতে পারো তাহলে সমস্যা হবে না। বলো আর কি সমস্যা? এখানে জাকারিয়া, পাখি আছে, মিনু আছে, আর অন্য যারা আছে, ট্যাগ বাদ আর কি সমস্যা আছে? আর কোন আইটেম নিয়ে আলোচনা করব বলো? সেন্টেন্স আলোচনা করেন। সেন্টেন্স কমপ্লিটিং? সেন্টেন্স কমপ্লিট। টেন্স না মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা ঠিক আছে, ওটাই বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে নেক্সট ক্লাসে হলো সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে তোমরা সিম্পলের যে কনজাংশন গুলো আছে এগুলো পড়ে নিবে, কমপ্লেক্সের যে কনজাংশন গুলো আছে এগুলো পড়ে নিবে, ঠিক আছে? সিম্পল আসলে প্রিপোজিশন আর ফ্রেজ হয়, প্রিপোজিশনে এগুলো পড়ে নিবে। কম্পাউন্ডের যেগুলো আছে কনজাংশন গুলো আছে এগুলো তোমরা দেখে নিবে, তাহলে এখানে তোমাদের বুঝতে সহজ হয়ে যাবে, ঠিক আছে? Stay at home and be safe and sound. I am going for today. Thank you very much.